আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিয়াবাজার কলেজ থেকে অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের কোষ এর গঠন, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। পূর্বের ক্লাসে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে পড়ব আমরা প্লাস্টিড। সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে প্লাস্টিড একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। স্টোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্র অঙ্গের নাম প্লাস্টিড। 1883 সালে বিজ্ঞানী সিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। পরবর্তী অন্যান্য প্লাস্টিড আবিষ্কৃত হয়েছে। আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে স্পষ্ট দেখা যায়, তবে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি কোষে প্লাস্টিড নেই। নীলাভ সবুজ শৈবালে প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে প্রবিষ্ট হয়ে থাইলোকয়েড সৃষ্টি করে এবং থাইলোকয়েডে ক্লোরোফিল ধারণ করে। তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো, প্লাস্টিড সাধারণত 3 ধরনের হয়: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন প্লাস্টিড, যে প্লাস্টিড গুলো সাধারণত মূল এবং ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে থাকে, অর্থাৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এখানে যে প্লাস্টিড গুলো থাকে সেগুলো হলো লিউকোপ্লাস্ট, যেটাকে বর্ণহীন প্লাস্টিড বলা হয়। তবে লিউকোপ্লাস্টের কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা, শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা এদের প্রধান কাজ। তবে সূর্য আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। অনেক সময় তোমরা লক্ষ্য করে থাকবে যে গোল আলোর যে অংশ থেকে মাটি সরে যায়, সূর্যের আলো পড়ে, আলোর ওই অংশটা সবুজ হয়ে যায়। তাহলে এখানে লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে। আবার অনেক সময় দেখা যাবে পেঁপে গাছের শিকড়, যেখান থেকে মাটি সরে গেছে, মাটি সরে যাওয়ার কারণে সূর্যের আলো পতিত হয়ে এই শিকড়ের রংটা তখন সবুজ হয়ে যায়। তাহলে এটা দ্বারা প্রমাণিত হয় যে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। আর দ্বিতীয় যেটা হইল ক্রোমোপ্লাস্ট, বা এটাকে রঙিন প্লাস্টিডও বলা হয়। ক্যারোটিন অর্থাৎ কমলা এবং লাল বর্ণ, জ্যান্থোফিল হলুদ বর্ণ পিগমেন্টের জন্য এই রঙিন হয়ে থাকে। তাহলে ক্যারোটিন, জ্যান্থোফিল এই পিগমেন্টের জন্য এরা রঙিন হয়ে থাকে। উদ্ভিদের যে সমস্ত অঙ্গ বর্ণময়, সেই সমস্ত অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ এবং গাজরের মূল। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে ফুলের যে পাপড়ির বিভিন্ন রং হয়, এটা ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণেই হয়ে থাকে। যেমন পুষ্প এবং পাতার বিভিন্ন রং এবং সুন্দর হওয়া, এগুলো ক্রোমোপ্লাস্টের কারণেই হয়ে থাকে। আর ক্রোমোপ্লাস্টের কারণে ফুল রঙিন হওয়ার কারণেই দেখা যায় যে পতঙ্গ এবং পাখি আকৃষ্ট হয়, যার কারণে পরাগায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে এই রঙের কারণেই দেখা যায় ফল এবং বীজের বিস্তার, এবং এই বিস্তারে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরাগায়নের মাধ্যমে। আবার দেখা যায় পাখি এই রঙিন ফল বা ফুলের রঙে আকৃষ্ট হয়ে আসে এবং ফল খেয়ে যে বীজগুলোকে নিয়ে যায়, বীজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। এরপর আসি আমরা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ বর্ণকণিকা, যেটা সবুজ প্লাস্টিকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। এখানে বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি একটা এখানে চিত্র রেখেছি, এটা হলো ক্লোরোপ্লাস্টের চিত্র। এটা ক্লোরোপ্লাস্ট হলো সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোফিল সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় থাকার কারণেই এদেরকে সবুজ দেখা যায়। যেমন উদ্ভিদকে কেন সবুজ দেখা যায়, অর্থাৎ প্লাস্টিড থাকার কারণে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে উদ্ভিদকে সবুজ দেখা যায়। এতে সামান্য অন্যান্য বর্ণকণিকাও কিছু পরিমাণে থাকে,
উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাস্টিক। কারণ কি? ক্লোরোপ্লাস্টের কারণে এই উদ্ভিদ, ক্লোরোপ্লাস্টের মাধ্যমে এই উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে, এখানে ক্লোরোফিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। কেন রান্নাঘর বলা হয়? ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণ করে, যার কারণে একে কোষের রান্নাঘর বলা হয়। আবার শর্করা জাতীয় খাদ্য যেহেতু উৎপন্ন করে, এই জন্য শর্করা জাতীয় খাদ্যের কারখানা ওকে বলা হয়। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। এটা মনে রাখবে, এমসিকিউ তো অনেক সময় আসে, যেটা শক্তি রূপান্তরের অঙ্গাণু। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত আরো কম থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এদের আকৃতি হয় হরেক রকম হতে পারে, যেমন পেয়ালা আকৃতি, সর্পিলাকার, জালিকাকার, তারকাকার, ফিতা অথবা আংটির আকৃতি হতে পারে, গোলাকার হতে পারে। তবে শৈবালের ক্লোরোপ্লাস্ট বৈচিত্র্যময়, অর্থাৎ শৈবালে বিভিন্ন রকমের প্লাস্টিক থাকে, যার কারণে এখানে এই শৈবালের ক্লোরোপ্লাস্ট হলো বৈচিত্র্যময় বেশি। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়, আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিড হতে এদের উৎপত্তি হয়। কিছুদিন সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকুলাসে পরিণত হতে পারে, তাই সবুজ অংশবিহীন হয়ে থাকে এরা। যেমন সাধারণত লক্ষ্য করবে, কোনো ঘাসকে যদি ডেকে রাখা হয় অথবা ঘাসের উপর যদি ইট পড়ে থাকে, ইট দিয়ে চাপা দিয়ে রাখা হয়, দেখা যাবে কয়েকদিন পরে ইটটাকে সরিয়ে ফেললে, ডাকনাটাকে সরিয়ে ফেললে নিচের সবুজ ঘাসগুলো এটা সবুজ রংটা হারিয়ে ফেলে। এর কারণটা হলো এই যে এটাকে ঢাকনা দিয়ে রাখার কারণে সূর্যের আলো পৌঁছায় নাই, সূর্যের আলো না পৌঁছার কারণে এখানে ক্লোরোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিকে রূপান্তরিত হয়েছে। তো এবার আসি আমরা ক্লোরোপ্লাস্টের গঠন। একটা ক্লোরোপ্লাস্ট কয়েকটি অংশ নিয়ে গঠিত, যেমন আবরণী ঝিল্লি, স্টোমাটা, থাইলোকয়েড গ্রানাম। এখানে আমি একটি ক্লোরোপ্লাস্টের চিত্র রেখেছি, এর মধ্যে কি কি থাকে লক্ষ্য করো। এর বাহিরে দুইটা আবরণ আছে, একটা হলো বহি আবরণ, একটা অন্ত আবরণ। এরপরে এর যে খোলা জায়গাটা মেট্রিক, যেটাকে স্টোমাটা, এবং একটা এই যে গ্রানাম বা থাইলোকয়েড, এগুলোকে কি বলা হয়? এক একটা থাইলোকয়েড, এক একটা থাইলোকয়েড। থাইলোকয়েড গুলো হলো থালার মতো, থাইলোকয়েড গুলো থালার মতো একটির উপর আরেকটা এরকম জমা হয়ে থাকে বলে এটা থাইলোকয়েড। যখন সবগুলোকে মিলিয়ে আমরা বলবো একে গ্রানাম, আর একটাকে বলবো আমরা থাইলোকয়েড। এর মধ্যে দেখে রাইবোজোম থাকে এবং ডিএনএ থাকে, শ্বেতসার দানা থাকে। তাহলে এখান থেকে আমরা আসি আবরণী। সমস্ত ক্লোরোপ্লাস্ট দুইটি স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য মেমব্রেন বা আবরণ দ্বারা আবৃত। ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, এই একটা ব্যতিক্রম। আমরা জানি কি প্লাস্টিড হলো লিপোপ্রোটিন সমৃদ্ধ ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তবে ক্লোরোপ্লাস্ট হবে কি ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা আবৃত থাকবে। এরপরে আসেন স্টোমাটা। আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েড ধর্মী মেট্রিস তরলকে স্টোমাটা বলা হয়। যেমন এই যে বিকারের যে পুরো জায়গাটাকে বলা হয়, এটাকে স্টোমাটা বলা হবে। এটা কলয়েড ধর্মীয় অর্থাৎ পানিগ্রাহী এবং কলয়েড ধর্মীয় মেট্রিক্স তরলকে স্টোমাটা বলে। স্টোমাটাতে 70 বেদভার রাইবোজোম এবং অসমোফিলিক দানা, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। এতে শর্করা তৈরির এনজাইমও থাকে। সালোক সংশ্লেষণে কার্বন বিভাজনের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়ায় C3 এবং C4 অর্থাৎ কার্বন 3 কার্বন 4 স্টোমাটায় ঘটে থাকে। এরপর হল থাইলোকয়েড। এই যে থাইলোকয়েডটা হলো থাইলোকয়েড এবং গ্রানাম। থাইলোকয়েড স্টোমাটাতে অসংখ্য থলে আকৃতির, যেমন কয়েনকে যদি 5 টাকার কয়েনকে যদি একটার উপর একটা রাখা হয়, তাহলে যে অবস্থাটা তৈরি হয় এই অবস্থাটাকে বলা হয় গ্রানাম, আর এক একটা কয়েনকে বলা হবে থাইলোকয়েড। স্টোমাতে অসংখ্য থলে আকৃতির অর্থাৎ 100 থেকে 300 আর্মস্টন প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান, এদের থাইলোকয়েড বলে। প্রত্যেকটি থাইলোকয়েডের ভিতরে একটি প্রকোষ্ঠ থাকে,
এই প্রকোষ্ঠে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড ও এনজাইম। বস্তুকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়, তখন এদেরকে কোয়ান্টাসম বলে। তাহলে কোয়ান্টাসম কাকে বলে? যখন এই সমস্ত বস্তু একত্রে স্ফটিকাকার দানার মতো আকার ধারণ করে তখন এদেরকে কোয়ান্টাসম বলে। কতগুলো থাইলেকয়েড একসাথে একটির পর একটি যখন সজ্জিত হয়ে স্তূপ আকার গঠন করে, এই স্তূপ আকারকে বলা হবে গ্রানাম। অর্থাৎ 10 থেকে 100টি থাইলেকয়েড উপর্যুপরি সজ্জিত হয়ে একটি গ্রানাম গঠন করে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 40 থেকে 60টি গ্রানা থাকে। একটি গ্রানামে আকার 0.3 থেকে 1.5 মাইক্রোমিটার এবং গ্রানাম চক্রের ঝিল্লির ভেতরে গায়ে কোয়ান্টাসম নামক কিছু স্ফটিকাকার বস্তু থাকে। এরপর আসি আমরা স্টোমা এবং ল্যামেলি। স্টোমা ল্যামেলি, এই যে এখানে স্টোমা ল্যামেলি অর্থাৎ একটা থাইলেকয়েডের সাথে আরেকটা থাইলেকয়েডের সংযোগ। এই যে এটা থেকে এই গ্রানাম থেকে এই গ্রানামের সাথে সংযোগ, এই গ্রানাম থেকে এই গ্রানামের যে সংযোগ, এই সংযোগ যে সূত্রটাকে এটাকে বলা হয় স্টোমা ল্যামেলি। অর্থাৎ দুটি পাশাপাশি গ্রানাম কিছু সংখ্যক থাইলেকয়েড সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে, এই সংযোগকারী নালিকাকে স্টোমা ল্যামেলি বলা হয়। এরপরে ফসফোসিন্থেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস। থাইলেকয়েড মেমব্রেনে বহু গোলাকার বস্তু থাকে, যেমন এখান থেকে যদি আমরা একটাকে এদিকে নিয়ে যাই, এখানে দেখা যাবে একটা থাইলেকয়েড যদি আমরা এখানে এর গায়ে অনেকগুলো গোলাকার, এরকম অনেকগুলো গোলাকার বস্তু থাকে, গোলাকার বস্তু থাকে বা এরকম বাঁকাও থাকে। এই যে জায়গাটাকে এটাকে বলা হয়, এই যে জায়গাটা এইটা হলো কি তোমার থাইলেকয়েড অর্থাৎ ফটোসিনথেটিক ইউনিট। এই যে জায়গাটা এটা ফটোসিনথেটিক ইউনিট এবং এর গায়ে কতগুলো এরকম থাকে, এটা হলো এটিপি সিনথেটিক্স, এটাকে বলা হয় এটিপি সিনথেটিক, এটিপি সিনথেটিক, আর এগুলো থাইলেকয়েড সিনথেটিক। তাহলে এটি থাইলেকয়েড মেমব্রেনে বহু গোলাকার বস্তু বহন করে, যেটাকে থাইলেকয়েড মেমব্রেনের ভেতরের গাত্রে অসংখ্য সালোক সংশ্লেষণকারী একক ও এটিপি সিনথেসিস নামক বস্তু থাকে। এটিপি সিনথেসিস নামক বস্তুতে এটিপি তৈরির সকল এনজাইম থাকে। মেমব্রেনগুলোতে অসংখ্য ফসফোসিনথেটিক ইউনিট থাকে। প্রতিটি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এবং প্রায় 300 থেকে 400টি অণু থাকে। এছাড়া বিভিন্ন ধরনের এনজাইম, মেটাল আয়ন, ফসফোলিপিড, কুইনোন এবং সালফোলিপিড পর্যন্ত থাকে। এরপরে ডিএনএ এবং রাইবোজোম। এই যে ডিএনএ থাকে, ডিএনএ আর এই যে রাইবোজোম আর ডিএনএ। ডিএনএ বড় সর্বশেষ হলো ডিএনএ এবং রাইবোজোম। একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সম আকৃতির প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম থাকে। এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি করতে পারে, অর্থাৎ ডিএনএ দ্বারা প্রতিরূপ সৃষ্টি করে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট তার নিজের অনুরূপ আবার ক্লোরোপ্লাস্ট তৈরি করতে পারে। এটা যে তৈরি করে, এই তৈরি করার জায়গাটা হলো, এই তৈরি করার মাধ্যমটা হলো ডিএনএ। এর দ্বারা নিজের অনুরূপ ক্লোরোপ্লাস্ট সৃষ্টি করতে পারে এবং কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি ও সংশ্লেষণ করে। বিজ্ঞানের ধারণা আদিকোষী ডিএনএ ও রাইবোজোম এতে অন্তর্ভুক্ত রয়েছে। তো এরপর আসি আমরা রাসায়নিক গঠনটা কি। রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত। এছাড়া এতে থাকে ক্লোরোফিল। প্রোটিনের মধ্যে 80% হচ্ছে অদ্রবণীয়, যা লিপিডের সঙ্গে একত্রে ঝিল্লি নির্মাণ করে, আর বাকি 20% দ্রবণীয় এবং এনজাইম হিসেবে থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা এবং এর 75% ক্লোরোফিল এ এবং 25% হলো ক্লোরোফিল বি। এছাড়াও রয়েছে সামান্য পরিমাণ ক্যারোটিনয়েড ও নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা গেল আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের কাজ: সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের অন্যতম কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়
শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করাটাই হলো ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। আর সৌরশক্তিকে জৈবনিক শক্তিতে রূপান্তরিত করা এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টাম সংবন্ধন করা। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা আর ফসফোফাইলেশন অর্থাৎ ফটোফসফোরাইলেশন সূর্যালোকের সাহায্যে অর্থাৎ এটিপির সাথে একটি এডিপির সাথে একটি অজৈব ফসফেট যুক্ত করে এটিপি উৎপন্ন করে। অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে ফটোফসফোরাইলেশন যেটাকে বলা হয়, সূর্যালোকের উপস্থিতিতে এডিপির সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। আর এবং ফসফরাস ফটোরেসপিরেশন এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। এরপরে এইগুলো আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। তো ক্লোরোপ্লাস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে ক্লোরোপ্লাস্ট। আর এরপরে আমরা আজকে আর একটা বিষয় সামান্য আলোচনা করব এবং বাড়ির কাজ দিয়ে দেবো। আগামী ক্লাসে আমরা আলোচনা করবো যেমন নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের প্রাণ বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের প্রাণ বলা হয়। অর্থাৎ কোষের মস্তিষ্ক একে বলা হয়। অর্থাৎ প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, প্রাণকেন্দ্র বলা হয়, কেন্দ্রিকাও বলা হয়ে থাকে। রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড পত্র কোষ থেকে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং প্রতিটা কোষে সাধারণত নিউক্লিয়াস থাকে, তবে আদিকোষে নিউক্লিয়াস থাকে না। আদিকোষে সাধারণত নিউক্লিয়াস থাকে না। তো একটি নিউক্লিয়াসের 4টি অংশ থাকে। একটি নিউক্লিয়াসের গঠনের মধ্যে যেমন নিউক্লিয়াস লক্ষ্য করি, এখানে একটা নিউক্লিয়াস দ্বিস্তর বিশিষ্ট। একটা নিউক্লিয়াসের ভিতরে থাকে ভিতরে আছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে এর মধ্যে অসংখ্য ক্রোমাটিড তন্তু বা ক্রোমোজোম আছে। এরপর ফোটা থাকে নিউক্লিওপ্লাজম এবং এগুলো ছিদ্রযুক্ত। নিউক্লিয়ার আবরণটি ছিদ্রযুক্ত হয়, দ্বিস্তরী এবং ছিদ্রযুক্ত। তাহলে একটা নিউক্লিয়াসের 5টি অংশ নিয়ে গঠিত, যেমন নিউক্লিয়ার রন্ধ্র। এটা কি? নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে নিউক্লিয়ার আবরণী। এটা হলো নিউক্লিয়ার আবরণী। এরপরে হলো ভিতরে যে স্বচ্ছ জেলিন ন্যায় পদার্থ থাকে, নিউক্লিয়াসের ভিতরে যে স্বচ্ছ জেলিন ন্যায় যে পদার্থগুলো থাকে এটাকে নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজম এবং এর ভিতরে যে অপেক্ষাকৃত ঘন, নিউক্লিয়াসের ভিতরে অপেক্ষাকৃত ঘন যে গোলাকার বস্তু দেখা যায় এটা নিউক্লিওলাস। এটার নাম কি? নিউক্লিওলাস। এবং সুতার ন্যায় যে বস্তুগুলো দেখা যায় এটাকে বলা হয় ক্রোমাটিড তন্তু বা ক্রোমোজোম। ক্রোমাটিড তন্তু। ক্রোমাটিড তন্তু। তাহলে এটা নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিড তন্তু। এটি নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত। এখন যে ক্রোমোজোমগুলোর সাথে অর্থাৎ এই নিউক্লিওলাসটা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। নিউক্লিওলাসটার ভিতরে
নিউক্লিয়াসটা হলো এই নিউক্লিয়ার রন্ধ্র হলো বাহিরের এবং ভিতরের বস্তু আদান প্রদান করে, আর নিউক্লিয়ার আবরণী এটাকে সাইটোপ্লাজম থেকে একে আলাদা করে রাখে এটা, এবং নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে সংরক্ষণ করে, এটা নিউক্লিয়ার আবরণীর কাজ। আর নিউক্লিওপ্লাজমটা জেলিন যে পদার্থগুলো, এটা নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওলাস হলো অপেক্ষাকৃত গোলাকার, যে স্পষ্ট বস্তুটা দেখা যায়, এটা নিউক্লিওলাস। আর এই নিউক্লিওলাসের সাথে লেগে আছে ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসটা লাগা তাদেরকে বলা হয় সেট ক্রোমোজোম। কি বলা হয় তাকে? সেট ক্রোমোজোম বলা হয়। অর্থাৎ যে নিউক্লিয়াসের সাথে যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসটা লাগা, এটাকে বলা হয় সেট ক্রোমোজোম বলা হয়। পরীক্ষা আসে কিন্তু সেট ক্রোমোজোম কি। নিউক্লিয়াসের সাধারণত ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাসটা লাগানো থাকে এইটাকে বলা হয় সেট ক্রোমোজোম। তাহলে আমরা সেট ক্রোমোজোম কি বলতে পারি? অর্থাৎ স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকেই সেট ক্রোমোজোম বলে। ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলে। এবার আসি নিউক্লিয়াসের কাজ কি। নিউক্লিয়াস বিভিন্ন প্রকার আয়নের সংশ্লেষণ করে নিউক্লিয়াসের, এবং প্রোটিন সংশ্লেষণে সংরক্ষণ করে, এবং নিউক্লিওটাইডের ভান্ডার হিসাবে কাজ করে, অ্যাসিডের ভান্ডার। আর ক্রোমাটিড তন্তুর নিউক্লিয়ার ক্রোমাটিডের কাজ হলো, অর্থাৎ এটা বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে মিউটেশন প্রকারণ সৃষ্টিতে। যেমন এই ক্রোমোজোমটা কি করে, বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, এবং মিউটেশন প্রকারণে ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম, শুরুতেই ছিল কি প্লাস্টিড। তাহলে প্লাস্টিড, এরপরে আমরা শিখলাম নিউক্লিওলাস। তো আজকের আলোচনা থেকে বাড়ির কাজ থাকবে প্লাস্টিড কি, প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করা যায়, এরপর হলো একটি ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র অঙ্কন করে গঠন ব্যাখ্যা করো। কোষের রান্নাঘর বলতে কি বুঝো? শর্করা তৈরি কারখানা। কোষের রান্নাঘর বলতে কি বুঝো? শর্করা তৈরির কারখানা কাকে বলে? এরপরে হলো ক্লোরোপ্লাস্টের কাজ। আর একটি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করে এর গঠন ব্যাখ্যা করো। নিউক্লিয়াসের কাজ লিখো। নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয় কেন? সর্বশেষ হলো নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয় কেন। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আশা করি সবাই বাড়ির কাজগুলো শিখবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।